ভালোবাসার সীমানা পেরিয়ে লিখেছেন প্রিয়স্মিতা তেহজিব রায়। পর্ব ৩। রাতের মধ্যপ্রহর, চলমান শিকদার বাড়ির কানায় কানায় বাচ্চা, মহিলা, পুরুষ, যুবক যুবতীর উপচে পড়া ভিড়। কেউ কেচর মেচরের বোঝার উপায় নেই যে এখন মধ্যরাত। কিছু সময় পূর্বেই হলুদের প্রোগ্রাম বন্ধ হয়েছে। সবাই অনেক ক্লান্ত, কিন্তু ঘুমানোর সময় একটি বিরাট বিপত্তি বেঁধে গেল। আগের রাতে সবাই ঘরগুলিতে ঠুসে ফিট হয়ে গেল, আজকে তার দ্বিগুণ পরিমাণ মানুষ। প্রণয়গঞ্জের প্রতিতলায় 24টি করে মোট 96টি রুম রয়েছে, তাও আজকে আর জায়গা হলো না। তাই ঠিক করা হলো ছাদে, ড্রয়িং রুমে, চিলেকোঠা সব জায়গায় ঘুমানো হবে। ঘরের বাইরের জায়গাগুলোতে পুরুষরা আর ঘরের ভেতর মহিলারা ঘুমাবে। যত যাই হোক, 5টি নির্দিষ্ট রুমে কোনো অতিথি অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না, যথা চারবাড়ির কর্তা ও প্রণয় শিকদারের ঘর। পরিণীতা, প্রিয়তা, ইনায়া, পূর্ণতা, চিত্রা, মিষ্টি, প্রেরণা প্রিয়তার রুমে চলে এসেছে, যাতে তারা সব মেয়েরা মিলে প্রিয়তার ঘরে দরজা একটু স্বস্তিতে থাকতে পারে। তারা আবার এত মহিলার সঙ্গে থাকতে পারবে না। সব মেয়েরা মিলে প্রিয়তার ঘরে দরজা জানালা বন্ধ করে দিল। আজকে তারা সারা রাত গল্প করবে। কোথায় আছে মেয়েদের গল্পের শেষ? আর মেয়েরা যদি সম্বসে হয় তাহলে তো কথাই নেই। প্রায় 1 ঘন্টা আগে প্রণয় খবর পেয়ে পুকুর পাড়ে গিয়েছিল। সেখানে গিয়ে দেখে তার গুণধর ভাইয়েরা একে অপরের উপর চিৎপটাং হয়ে পড়ে আছে আর বিড়বিড় করছে। দৃশ্যটা দেখে প্রণয় বিরক্তিতে ভ্রু কুঁচকে রহমান চাচাকে বলল, চাচা, পুকুর থেকে পানি তুলে এদের চোখে মুখে ছিটিয়ে দিন। রহমান চাচাও তাই করলেন, কিন্তু তাদের নেশা কমল না, বরং উল্টো। অরণ্য প্রণয়ের মাঝে কুকুকে দেখে কি সাংঘাতিক ব্যাপার। সে কোনোরকম টলতে টলতে প্রণয়ের সামনে এসে দাঁড়ালো। প্রণয় শীতল কণ্ঠে চেয়ে আছে, কোনো কথা বলছে না। যারা স্বাভাবিক অবস্থায় তাদের বড় দাদানের সামনে মেপে মেপে কথা বলে, নেশার ঘরে তারা তাকেই নিজেই প্রেমিকা লাগছে। অরণ্য প্রণয়ের গায়ে হাত দিয়ে বলল, চিত্রা, তুমি এত শক্ত, লম্বা আর মোটা কেমনে হলে? বলে গালে হাত দিতেই অনুভব করলো হাতে খোঁচা লাগছে। এটা দেখে অরণ্য কাঁদো কাঁদো হয়ে বলল, তোমার উপর কি বেটাভূত ভর করেছে? প্রণয় মাতলামি আর সহ্য করতে না পারে বাঘের মতো গর্জন করে ধমক দিল, চুপ! ধমক খেয়ে সবাই কেঁপে উঠল। একেবারে ভদ্র বাচ্চার মতো শান্ত হয়ে গেল। তাদের 30% নেশা কেটে গেছে। প্রণয় রহমান চাচাকে বলল, চাচা, এদেরকে লেবু পানি খাওয়ান, নেশা না ছাড়া পর্যন্ত থামবেন না। বলে সে চলে গেল। রহমান চাচা এতক্ষণ ভয় কাঁপছিলেন, ধমক শুনে লাফিয়ে উঠলেন। এই পুরো ঘটনা 3তলায় প্রিয়তার রুমের ব্যালকনি থেকে মেয়েরা দেখছিল। তারা হাসতে হাসতে একজন আরেকজনের উপর গড়িয়ে পড়ছিল। চিত্রা বলল, সেই ভয় পেয়েছে। এই কথা শুনে মেয়েরা আবার ঘর কাঁপিয়ে হেসে উঠল। চৈত্র মাসের ভ্যাপসা গরমে প্রাণীকুল অতিষ্ঠ হয়ে গেছে। যদিও প্রণয়কুঞ্জের ভেতর তাপমাত্রা নিয়ন্ত্রণের সম্পূর্ণ ব্যবস্থা আছে, তবু প্রাকৃতিক বিশুদ্ধ বাতাসের কাছে এই কৃত্রিম বাতাস কিছুই না। তাই মেয়েরা প্রিয়তার বেলকনিতে মাদুর বিছিয়ে গোল হয়ে বসলো। ইনায়া পরিণীতার গায়ে হেলান দিয়ে বলল, পেয়ারে লাল, হায় মেয়ের পেয়ারে লাল। সবাই চোখ ছোটো ছোটো করে ওর দিকে তাকিয়েছে। ইনায়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, কী দেখছো বিবিরা? সবাই ইনায়াকে চেপে ধরলো পেয়ারে লালের নাম জানার জন্য। মূলত ওরা কেউ কারো রিলেশনশিপের ব্যাপারে জানে না, কারণ শিকদার বাড়ির বংশে প্রেম প্রীতি অ্যালাউ নেই। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, এইসব নিয়মকানুনকে বুড়ো আঙুল দেখিয়ে শিকদার বংশের একজনও সিঙ্গেল নেই। কেবল সমুদ্র ছাড়া তাদের সবার রিলেশনশিপ ওপেন সিক্রেট। কেউ কারো রিলেশনশিপ নিয়ে ডিসকাস করে না। তাদের সম্পর্কের ব্যাপারে শুধু তাদের বেস্ট ফ্রেন্ডরা জানে। প্রিয়তা মিটমিট করে হাসছে। সবাই হেসে হতাশ হয়ে বলল, তোর প্যারালালকে আমরা নিয়ে যাব? এভাবে তাদের গল্পে আসর জমে উঠলো। এভাবে গল্প আর আড্ডা চলতে থাকে। রাতের অন্ধকার সরে দিনের আলো এসে ধরণীতে আলোকিত করলো পাখি সুমিষ্ট কলতান, চারপাশে মুখর। আজকের দিনটি বিশেষ, পৃথার বিয়ে। প্রণয়কুঞ্জে সরগরম। শিকদার বাড়ির চারগিনী, প্রহেলিকা ও আরও 1 ডজন মহিলা মিলে রান্নাঘরে সকালে নাস্তা ও চিত্রা ও টেবিলে সেট করতে ব্যস্ত। ওরা দেখলে এত বড় টেবিলেও হবে না, তাই স্টোর রুম থেকে একই ডিজাইনে আর 2টো টেবিল এনে 2 পাশে লাগানো হলো। শিকদার বাড়ির সদস্য সংখ্যা 22 জন, কিন্তু এখন ডাইনিং প্লেসে 80 জনের বেশি মানুষ খাবারের আয়োজন করা হয়েছে। প্রথমে পুরুষরা খাবে, বাড়ির কর্তা সহ বিশিষ্ট অতিথিরা ও পরিবারের ছেলেরা। তারপর বাড়ির অতিথি মহিলারা খাবেন, এরপর বাড়ির মেয়েরা। এইভাবে সবার জন্য আয়োজন করা হয়েছে। তনুশ্রী বেগম বাড়ির সব মেয়েদের ডাকতে লোক পাঠিয়েছেন। 10 মিনিট পর প্রেরণা, মিষ্টি, কুহু, থিরা, সায়রা, পৃথা সহ প্রিয়তা ছাড়া সবাই এসে হাজির হলো। অর্থী বেগম মেয়েদের বললেন, খাবারগুলো টেবিলে পরিবেশন করো। সব মেয়ে মিলে 15 মিনিটে সব খাবার টেবিলে সাজিয়ে দিল। লুচি, পরোটা, টোস্ট, বিস্কিট, খিচুড়ি, গরুর মাংস ভুনা, খাসির মাংস ভুনা, বাটার চিকেন, এগ স্যান্ডউইচ, পায়েস সহ 10 রকমের ডেজার্ট আইটেম ও আরও অনেক কিছু। খাবারের গন্ধে মুখর চারপাশ। প্রথমে পুরুষরা, তারপর মহিলারা নাস্তা করে নিলেন। এখন শুধু মেয়েরা বাকি। প্রিয়তা এখনও আসেনি। অনুজা বেগম তন্ময়কে বললেন, তোর প্রিয় আপুকে ডেকে নিয়ে আয়। কথা শুনে তন্ময় একটু দুষ্ট হাসি দিয়ে বলে, ঠিক আছে আম্মু। প্রিয়তা মরার মতো ঘুমাচ্ছে, কারণ সারা রাতে আড্ডা দিয়ে শেষ রাতের দিকে তার ঘুম এসেছে। লদানো চুলগুলো বিছানায় সারিয়ে ফ্লোরে লুটোপুটি খাচ্ছে। তন্ময় পা টিপে টিপে তার আপুর রুমে ঢুকলো। গিয়ে দেখে আপু গভীর ঘুমে ডুবে আছে। এখন তাকে তুলে নিয়ে গেলে ফেলে দিলেও সে বুঝবে না, তাই একটি শয়তানি বুদ্ধি মাথায় এলো।
সে কানের পাশে মুখ এনে চিৎকার দিল, আপু। এমন চিৎকার শুনে প্রিয়তা হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম হলো। ধরফরিয়ে উঠল সে। একটুর জন্য সে পটল তুলে নেয়। রাগী দৃষ্টিতে সামনে তন্ময়কে দেখে হাসতে দেখে রাগটা যেন মাথায় চড়ে উঠল। সে তন্ময়ের চুল টেনে ধরল, পেট মোটা, তুই কি আমার ভালো দেখতে পারিস না? তন্ময় মুখে অসহায়ত্ব ফুটিয়ে বলল, আমার কি দোষ? আম্মু তো তোমাকে ডেকে আনতে বললো। প্রিয়তা ঝাড়ি দিয়ে বলল, দূর হ আমার চোখের সামনে থেকে। কাঁচা ঘুমটা ভেঙে যাওয়ায় প্রিয়তার মাথাটা ঝিমঝিম করছে, নীলাভ চোখে অজস্র ঘুম। কিন্তু সেই সব পাতা না দিয়ে শরীরটা টেনে টেনে বিছানা থেকে তুলে ওয়াশরুমের দিকে গেল। ফ্রেশ হয়ে এসে ওনাটা নিয়ে ঢুলু চোখে চুলে হাত দিয়ে খোপা করতে করতে বাইরে চলে গেল। ডাইনিং টেবিলে শিকদার বংশের বংশধরা টেবিল আলো করে বসে আছে। তখন পুরুষরা খাওয়ার সময় অনেক ডেকেও অর্থী বেগম জমিদারদের ঘুম থেকে তুলতে পারেননি। সবার খাওয়া শেষ। বাড়ির মেয়েরা খাবে এমন সময় জমিদাররা ঢুলতে এক একজন ধপাস করে চেয়ারে বসে পড়ল। কাল রাতে এক একজনকে রহমান চাচা লিটার 4 করে লেবু পানি খাইয়ে অনেক কষ্ট হুঁশিয়ে নেয় সবার নিজ ঘরে পৌঁছে দিয়েছিলেন। সারা রাত প্রায় সবাই বেহুশ হয়েছিল, তাই তাদের এত দেরি হলো। প্রেম রাজকে ফিসফিস করে বলল, সেজ ভাইয়া কালকে কী হয়েছিল? রাজ বলল, জানি না, মনে নেই। অরণ্য বলল, আমাদের ঘরে এনেছিল কে? প্রীতম বলল, কপালে শনিয়া নাচছে তোদের। সমুদ্র ভোজে বলল, কেন? প্রীতম কিছু বলবে তখনই প্রিয়তা ঢুলতে এসে প্রীতমের পাশের চেয়ারে ধপাস করে বসে ভাইয়ের কাঁধে মাথা এলিয়ে দেয়। প্রীতম বোনকে আগলে নিয়ে বলে, খুব ঘুম পাচ্ছে বনু? প্রিয়তা ভাইয়ের হাতটা আরও শক্ত করে ধরে বলল, প্রেম বলল, সারা রাত কি চুরি করেছিস? রাজ বলল, তোকে একদম চোরের মতো লাগছে প্রিয়। প্রিয়তা প্রীতমকে বলল, এই ট্যাপ রেকর্ডারগুলো বন্ধ কর ভাইয়া। প্রীতম ভাইদের চোখ রাঙালো। ইনায়া বলল, কি হয়েছে বেপি? প্রিয়তা ঝাড়ি দিয়ে বলল, চুপ কর পল্টিবাস। পরিণীতা, এই ড্রামা বন্ধ কর। শোন, আই হ্যাভ এ প্ল্যান। পৃথা বলল, কী প্ল্যান? পরিণীতা বলল, কালকে ভাইয়ারা সেম আউটফিট পরেছিল, আজ আমরা পরবো। চিত্রা বলল, কী পরবো আমরা? সবার জন্য একই ডিজাইনের শাড়ি এনেছি। প্রিয়তা বলল, আমি পারবো না, তোরা পর। পরিণীতা বলল, বনু প্লিজ, আপুর বিয়ের আনন্দ মাটি করবি না। তাদের এই সব কথার মাঝে চারগিন্নি সবার প্লেটে খাবার তুলে দিলেন। তনুশ্রী বেগম বড় জায়গা বলেন, ভাবি দেখেন তো কী সুন্দর লাগছে আমাদের ছেলে মেয়েদের, মাশাআল্লাহ। অনুশ্রী বেগম হেসে বলেন, ঠিক বলেছ। মুগ্ধ দৃষ্টিতে চারজন মা তাদের সন্তানদের হাসি খুশি মুখ দেখে তৃপ্তির নিঃশ্বাস ফেলেন। অর্থী বেগম বলেন, ভাবি এদেরকে চিনো না, এদের পেটে শয়তানি, এক একটা গোপী যন্ত্র। আর ওরা যদি একটু প্রণয়ের মতো হতো তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকতো না। এতক্ষণ প্রহেলিকা তাদের কথা শুনছিল। সে অনেকটা চুপচাপ প্রকৃতির মেয়ে, অনেকটা প্রণয়ের মতো। সে আর প্রীতম পিঠাপিঠি, কিন্তু সে ভাইদের মতো প্রাণোচ্ছল আচরণ করতে পারে না। তবে তাকে সবাই বড় আপু হিসেবে অনেক সম্মান করে। প্রহেলিকা বলল, এমন করছিস কেন প্রিয়? সবাই এত করে বলছে, রাজি হয়ে যা। প্রিয়তা প্রহেলিকার দিকে তাকালো। প্রহেলিকাকে দেখলে তার ভিতরে কেমন এক অদ্ভুত যন্ত্রণা হয়, কিন্তু তা কোনোদিনই প্রকাশ করার মতো নয়। প্রিয়তা বলল, সরি আপু, কালকে আমার অনেক কষ্ট হয়েছে। সব শুনে প্রীতম বলল, তোদের যা ইচ্ছা হয় কর, আমার বোনকে জোর করবি না। সবাই পরোটা দিয়ে গরু মাংসের ভুনা খাচ্ছে, শুধু প্রিয়তা প্লেট ভরে খিচুড়ি আর 4 পিস ইলিশ মাছ ভাজা নিয়েছে, কারণ এটা তার সব থেকে প্রিয় খাবার। খিচুড়ির প্লেট তোলার সময় সে ভাবে না খেতে পারবে কিনা। সবাই খেয়ে চলে যাচ্ছে এক করে, শুধু প্রিয়তা এখনও খাচ্ছে। এর মানে এই নয় যে সে অনেক বেশি খায়, বরং একটু করে খাচ্ছিল। তখন থিরাপু দৌড়ে এসে বলে, আপু, বড় আপু, ফুপিরা এসেছে। থিরার কথা শুনে প্রিয়তা লাফিয়ে উঠল। আধ খাওয়া প্লেট ফেলে হাত ধুয়ে ছুটল ফুপির কাছে। সে চলে যেতে কেউ একজন তার খিচুড়ির প্লেটটা সরিয়ে ফেলল। প্রিয়তা দৌড়ে গিয়ে মেহজাবিন চৌধুরীকে জড়িয়ে দিল। মেহজাবিন চৌধুরী সাদমান শিকদার ও খালিদ শিকদারের ছোট 4 ভাইয়ের 1 বোনের মধ্যে একমাত্র বোন। তিনি কানাডায় থাকেন, ভাইঝির বিয়েতে এসেছেন। মেহজাবিন চৌধুরীর স্বামী ফাহাদ চৌধুরী একজন ব্যবসায়ী। তাদের 2 ছেলে মেয়ে। বড় ছেলে শুদ্ধক চৌধুরীর কানাডার অন্যতম সেরা হার্ট সার্জন। সে প্রণয়ের সমবয়সী, কিন্তু কোনো এক কাজ জানার কারণে প্রণয় শুধু এক অপরকে পছন্দ করে না। ছোট মেয়ে শ্রেতা চতুর্থ চৌধুরী অনার্স 2য় বর্ষে পড়ে। এতক্ষণে সবাই চলে এসেছে, কারণ মেহজাবিন চৌধুরী তার ছেলে মেয়ের চেয়ে ভাইয়ের ছেলে মেয়েদের প্রতি বেশি ভালোবাসা দেখান। তাই তারা সবাই সবাই তাদের ফুপিকে অনেক ভালোবাসে। প্রিয়তা অনেকক্ষণ ফুপির সাথে কথা বলছিল, কিছু মনে পড়তেই ডাইনিং প্লেসে ছুটে গেল। গিয়ে দেখলো ওর প্লেট হাওয়া, খিচুড়ির পাত্রে আর একটুও নেই, কারণ যা ছিল সব আগেই প্লেটে তুলে নিয়েছিল। প্রিয়তার মন খারাপ হয়ে গেল। মনে বলল, কোন খাদক নিয়ে গেছে তার যেন কখনো ভালো না হয়। কত কিছু আছে, সেসব রেখে ওর খিচুড়ির দিকে নজর পড়লো। মনে বকতে চলে গেল নিজের ঘরে। কেউ একজন অনেক তৃপ্তি নিয়ে পুরো প্লেট খালি করে হাত ধুয়ে বাইরে বেরিয়ে গেল। কালকের আজকের ব্যস্ততা আরও বেশি। মাগরিবের নামাজের পর বিয়ে হবে। সকাল 9টা বাজতে পারল না। গরমে উত্তাপ ছড়ানো শুরু হয়েছে। প্রণয় ঘুরে সব কিছু তদারকি করছে। ঘামের তাপে ছেলেটা লাল হয়ে গেছে। পরনের সাদা শার্টটা লেপটে আছে গায়ের সাথে। হঠাৎ অনুভব করলো তার পিঠে কেউ হাত রাখলো। প্রণয় শান্তভাবে তাকিয়ে পেছনে তাকালো। কাউকে দেখে ওর ঠোঁটে এক টুকরো হাসি ফুটলো। ছেলেটা প্রণয়কে জড়িয়ে ধরে বলল, কি ভাই, তুই তো বন্ধুকে ভুলেই গেছিস। সে মুচকি হেসে বলল, তাই বলে আমি তো আর ভুলে যেতে পারি না।
মুখটা দুঃখী দুঃখী করলো ছেলেটা। প্রণয় ভ্রু কুঁচকে বলল, ড্রামাবাজ। আবার হাঁটা দিল। সঙ্গে সঙ্গে ছেলেটা হেঁটে বলল, ভাই তুই রাগ করেছিস? জানিসই তো ফ্লাইট মিস করে ফেলেছিলাম। প্রণয় কিছু বলল না। ছেলেটা সাদাব সাখুয়াত, প্রণয়ের শৈশবের সবচেয়ে কাছের বন্ধু। স্কুল কলেজ ভার্সিটিতে বন্ধুবান্ধব পাতানো পছন্দ করতো না প্রণয়, কিন্তু এই ছেলেটা ছোটো থেকেই ওর সব অভ্যাস মুখস্থ করে নিয়েছে। সবাই যখন প্রণয়ের সাথে ভাব জমাতে চাইতো সে পাত্তা দিত না, কিন্তু এই ছেলেটাকে না বললেও সে বুঝে যেত। তাই তো সে প্রণয়ের সব থেকে কাছের মানুষ। ছেলেটা প্রণয়ের কাছে ওর ভাইদের থেকেও বেশি আপন। সাদাব বর্তমানে ইউকেতে থাকে, সে একজন সায়েন্টিস্ট, কিন্তু এই কথা প্রণয় আর তার পরিবার ছাড়া অন্য কেউ জানে না। সবাই জানে সে তার বাবার বিজনেস সামলায়, আসলেই বিজনেস সামলায়। দুই বন্ধু কথা বলতে বলতে বাড়ির ভেতর যাচ্ছিল, তখন সাদাব কিছু একটা দেখে থমকে গেল। প্রণয়কে বলল, ভাই তুই যা, আমি আসছি। প্রণয় একটু ভ্রু কুঁচকালো, তাড়াতাড়ি আয়। প্রণয় ঘরে যাওয়ার উদ্দেশ্যে তিনতলায় পা রাখতেই কারোর সাথে দেখা হয়ে গেল। দেখা হতে দুজনের হাত মুষ্টিবদ্ধ করে ফেললো। শুদ্ধ দাঁত কামড়ে হেসে বলল, কেমন আছিস প্রণয়? প্রণয়ের চোখের সাদা অংশ লাল হতে লাগলো, কপালের রগগুলো ফুলে উঠেছে। এই অবস্থা দেখে শুদ্ধ আবারও হেসে বলল, জানো প্রণয়, তোমার এই অবস্থা দেখে আমার বড় মায়া হয় আমার। প্রণয় দাঁতে দাঁত চেপে বলল, আমি আজকে কোনো ঝামেলা চাই না। তাই বলে এটা ভাবিস না যে ঝামেলা হবে না। নিজের চোখ সামনে রাখবি, না হলে আমার আসল রূপ দেখবি, যা তোকে কখনো দেখাতে চাই না। বলে প্রণয় চলে গেল। শুদ্ধ আবারও হাসলো, মনে মনে বলল, ওপর থেকে দেখে বোঝা না গেলেও এখনও ছাইয়ের নিচে যা আগুন আছে তা দাবানল লাগিয়ে সব কিছু জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তারপর সে কারো ফোন করলো, এক্ষুনি আমার সাথে দেখা করো। উপাস থেকে কী বলে শোনা গেল না, শুধু বলো কোথায় আসতে হবে, টেক্সট করে বলে দিচ্ছি। ফোন রেখে একটু বাঁকা হাসলো। পুকুর পাড়ে বসে আছে পূর্ণতা। রাজ তার পাশে বসতে বসতে বলল, এখানে বসে কার সর্বনাশ করার মতলব করছেন ম্যাডাম? পূর্ণতা বিরক্ত হলো না, কিছু বলল না। রাজ আবার বলল, এমনিতে তো তোমার যা চেহারা, তাতে চেহারা দেখলেই পটল তুলবে। পূর্ণতা এবার দাঁত কিরমির করে বলল, আমি যদি আপনাকে এখান থেকে ধাক্কা দিই আপনি পটল তুলবেন? রাজ ভাব নিয়ে বলল, তুমি যদি হাত ধরে রাখো আমি পটল তুলতেও রাজি আছি। পূর্ণতা নরম সুরে বলল, এখান থেকে বিদায় হন, আপনার সাথে মুড খারাপ করার ইচ্ছে নেই আমার। রাজ চোখ ছোটো ছোটো করে বলে, ঠিক আছে, বলে চলে গেল। পূর্ণতার মন খারাপ হলো। সাদাফ একটা পিলারের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে মন দিয়ে সামনের দৃশ্য দেখছে। পরিণীতা নিয়ন পিঙ্ক রঙের লং গাউন পরে আছে, ফর্সা গায়ের ওপর গোলাপি আভাটা ঝিলিক দিচ্ছে। কোমর পর্যন্ত রিবান্ডিং করা চুলগুলো হাওয়ার তালে দুলছে। পরিণীতা গোলাপ থেকে একটি ফুল ছিঁড়তে হাত বাড়াতে পেছন থেকে একটি ভারী পুরুষালী কণ্ঠ ভেসে এলো, ফুলপরি। পরিণীতা একটু চমকালো। পেছনে থাকা মানুষটা খুশিতে লাফিয়ে উঠল। সাদাফ ধীর পায়ে এসে গালে টিপ দিয়ে বলল, কেমন আছো ফুলপরি? পরিণীতা ভীষণ মিষ্টি হাসলো, সাথে সাথে একগাল সুনিপুণভাবে গর্ত হলো, যা দেখে সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটির হৃদযন্ত্রের চাপ অনুভব হলো। সাদাফ গাছ থেকে একটি ফুল ছিঁড়ে সযত্নে তার চুলে গেঁথে দিল। পরিণীতার সামনে থাকা পুরুষটির দিকে চোখ তুলে তাকালো। 5 ফুট 11 ইঞ্চি উচ্চতার একজন সুদর্শন পুরুষ, ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়ি, যা তাকে ভীষণ মানিয়েছে। সাদাব বলল, তোমাকে অনেক সুন্দর লাগছে ফুলপরি। পরিণীতা আবারও হাসলো, আর সামনের পুরুষটি অনিমেষ মুগ্ধ চোখে চেয়ে রইল। তার কাছে মনে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হয়তো এটাই। এসব ঘটনা কিছু দূর থেকে কেউ একজন দেখলো, তার কলজাটা মোচড়ে উঠল। সে কিছু না বলে নিঃশব্দে ধীর পায়ে স্থান ত্যাগ করলো। দুপুর 12টা। আজ পহেলা ফাল্গুন। রায়পুর সাধারণ মানুষ বিয়ের দাওয়াত খেতে শিকদার বাড়িতে ভিড় জমিয়েছে। আজ পহেলা ফাল্গুন। সাদমান শিকদার গোটা রায়পুরের মানুষকে মধ্যাহ্ন ভোজনের দাওয়াত দিয়েছেন। শিকদারদের অতিপরণতার রীতি অনুযায়ী শিকদার বাড়ির কোনো অনুষ্ঠানে কাজের লোক অতিথিদের খাবার পরিবেশন করে না, সেই দায়িত্ব শিকদাররা নিজে পালন করেন। শিকদার বাড়ির পাশের মাঠে বিশাল প্যান্ডেল করানো হয়েছে সবাইকে খাওয়ানোর জন্য। প্রণয়, প্রীতম, প্রেম, রাজ, সমুদ্র, অরণ্য, সাদাব, শুদ্ধ সবাই মিলে খাবার পরিবেশন করছে। প্রথমে পুরুষরা, তারপর মহিলারা খাবে। এই গরমে সবার বেহাল অবস্থা, কিন্তু দম ফেলাবার ফুসরত নেই। প্রেতা গোসল সেরে একটি পাকিস্তানি ফুল স্লিভ হালকা গোলাপি রঙের 3 পিস পরে নিল। গলায় আর হাতে পানির দানাগুলো মুক্তোর মতো চকচক করছিল। প্রেতা লম্বা চুল শুকাতে ভীষণ কষ্ট হয়েছিল। হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে হঠাৎ কিছু মনে পড়লো তার। প্রিয়তা বড় আব্বুকে কোনো এক মন্ত্রী বাড়িতে বিশেষভাবে পরিবারের সবাইকে নিয়ে দাওয়াত করা হয়েছিল। আব্বু আম্মুরা সেদিন দাওয়াতে গিয়েছিল, বাড়িতে তেমন কেউ ছিল না। ভাইয়াপুরা স্কুল কলেজ 8 বছর বয়সে প্রিয়তা বাড়িতে একা ছিল, শুধু 2 জন কাজের মহিলা ছাড়া। প্রিয়তা গোসল সেরে হাঁটু অবধি ভেজা চুল নিয়ে ফেঁসে গিয়েছিল। তার আম্মু তাকে বৈদ্যুতিক জিনিসপত্র স্পর্শ করতে বারণ করেছিল। প্রিয়তা কী করবে বুঝতে পারছিল না। চুলের পানিতে ফ্রক পুরো ভিজে চুপচুপে অবস্থা। তখন প্রণয় ভার্সিটি থেকে ফিরে। তখনও গরমকাল, প্রচণ্ড গরম। প্রণয় বাসায় ফিরে নিজের ঘরের দিকে যাচ্ছিল। কিছু একটা ভেবে প্রিয়তা ঘরে উকি দিল। সামনের দৃশ্য দেখে সে একটু অবাক হলো। হাঁটু অবধি ঘন কালো চুল চুয়ে চুয়ে পানি পড়া পানিতে বিছানা ভিজে অবস্থা খারাপ। প্রিয়তা তোয়ালে চেপে ধরে আছে চুলে।
প্রণয় একটু হেসে প্রিয়তাকে ডাক দিল, রক্তজবা। প্রিয়তা তড়িৎ গতিতে পিছন ফিরে তাকালো। প্রণয়কে দেখে মুখ উজ্জ্বল হয়ে উঠল। দৌড়ে এসে প্রণয়ের বুকে ঝাঁপিয়ে পড়লো। তোয়ালেটা খুলে মাটিতে পড়ে গেল। প্রিয়তা ভেজা চুল প্রণয়ের সফেদ রঙা শার্টটা ভিজিয়ে দিল। মিনিট 5 পর প্রণয় প্রিয়তাকে নিজে থেকে ছাড়িয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে হেয়ার ড্রায়ার দিয়ে আস্তে আস্তে চুল পাট করে শুকিয়ে দিতে লাগলো আলতো হাতে। প্রায় 45 মিনিট নিয়ে অত্যন্ত যত্নে চুল শুকিয়ে দিয়ে বলল, যাও জামাটা পাল্টে আসো। প্রিয়তা খুশিতে নীলাভ চোখ দুটো চিকচিক করে উঠল। সে ওয়াশরুম থেকে বেরোতেই প্রণয়ের চোখে স্থির হয়ে আসছে। রেড ভেলভেট কালারের একটা লং ফ্রক পরে বেরিয়ে এসছে এক চটপটে লাল পরি। দুধে আলতা রঙা মুখে শিশুসুলভ আভা, জলজলে নীল সমুদ্রের মতো চোখ। প্রিয়তাকে প্রণয় কাছে ডাকলো। প্রিয়তা গিয়ে প্রণয়ের পাশে বসলো। প্রণয় লম্বা চুলগুলো উপরে তুলে একটি সুন্দর ঝুঁটি বেঁধে দিল। প্রিয়তার গালে চুমু দিয়ে বলল, প্রিন্সেস। তাসরের চিৎকারে প্রিয়তা ধরফরিয়ে উঠল। পেছনে তাকিয়ে দেখলো মেয়েরা রাগে মুখ করে দাঁড়িয়ে আছে। প্রিয়তা বিরক্ত হয়ে বলল, কি হয়েছে? পরিণীতা বলল, কখন থেকে ডেকে চলেছি তোকে, তুই এখনও রেডি হসনি? ফুপি তোকে খুঁজছে। প্রিয়তা তাড়াতাড়ি একটা ফ্রেঞ্চ বেনি করলো, হাতে চুড়ি পরলো, নীল চোখে একটু কাজল দিল, ঠোঁটে লিপ পিঙ্ক লিপ গ্লস দিল, কপালে একটি ছোট্ট টিপ পরলো। বন্ধুর দিকে তাকাতেই সে ভেবাচাকা খেলো। সবাই হাঁ হয়ে তাকিয়ে আছে। প্রিয়তা বলল, কি দেখছো গাইস? ইনায় বলল, প্রিয় আমি কেন ছেলে হলাম না? প্রিয়তা লজ্জা পেল। সবাই মিলে চলে গেল। শিকদার বাড়ির বাগানবাড়ির বেসমেন্টে একটি গোপন কক্ষে খুবই গভীর আলোচনা চলছে কয়েকজন ব্যক্তির মধ্যে। সবার মুখে ভাব গম্ভীর। তাদের মধ্যে একজন থেকে শুদ্ধ এক ভ্রু চেয়ে বলল, তাহলে সবাই দেখি রাজার হালেই আছেন। তাদের মধ্যে একজন বলল, এখন তো সব ঠিকঠাকই আছে, তাই একটু আমোদ ফুর্তি করছি। মেয়ে টাকা কোনো কিছুর অভাব নেই, তাহলে দুঃখে কেন থাকবো? শুদ্ধ চিৎকার করে উঠল, ঠিকঠাক মাই ফুড, কিছুই ঠিক নেই। সারাদিন ঘরে মেয়ে নিয়ে দরজা বন্ধ করে থাকলে কি আর দেখা যায়? অন্য একজন বলল, কোনো তো সমস্যা নেই, যে জাল বিছিয়ে রেখেছিস সে জাল থেকে প্রণয় শিকদার এই জন্মেও ছাড়া পাবে বলে মনে হচ্ছে না, বলে কুটিল হাসি দিল। শুদ্ধ ব্রুকুচকে বলল, কতটা চেনো তুমি তাকে? আর কি বললে কোনো সমস্যা নেই? সে ঘর কাঁপিয়ে হেসে উঠল। উপস্থিত সবাই ব্রুকুচকালো। শুধু তাচ্ছিলের হাসি দিয়ে তাদের মধ্যে একজনের দিকে ইশারা করে বলল, তুমি খুব চালাক ভাবো নিজেকে। প্রণয় শিকদার যে কী জিনিস তোমরা তা তো বোঝা উচিত ছিল, কিন্তু আফসোস এতদিনেও বুঝতে পারলে না। সে আবারও দাঁত পিষে বলল, তোমরা কি পারো? ভালো মতো নজরটাও তো রাখতে পারো না। এমনভাবে বেশি দিন চালাতে পারবো না তোমাদের রাজত্ব। সে আবার আগের জনের দিকে তাকিয়ে বলল, কেমন চলছে দিনকাল? নিজের দিকটা তো ভালোই বুঝে নিচ্ছ। এতগুলো গাধার মাঝে তুমি একজন যাকে ভরসা করা যায়। সেও তাচ্ছিলের হাসি হেসে বলে, তুমিও এমনি কিছু করনি, তোমারও তো ততটাই স্বার্থ ছিল যতটা আমার। সে আবারও হাসলো। শুদ্ধ আবারও হেসে বলল, আমি ভালোই জানি তোমরা এক একটা কালসাপ, নিজেদের ভাগ ভালোই বুঝে নিয়েছো। তোমাদের স্বার্থ উদ্ধারের জন্য যা কিছু করতে পারো, তোমাদেরকে বিশ্বাস নেই, তাই আমাকেও আমার ভাগ বুঝে নিতে হবে। অন্যজনের দিকে তাকিয়ে বলল, আর কত অপেক্ষা করবো আমি? লোকটি বলল, তুমি যা চাও সেটা এখন দেওয়া সম্ভব নয়, না হলে আমাদের সবাইকে প্রাণে মারা পড়তে হবে। শুদ্ধ চেয়ারে লাথি দিয়ে বলল, এইসব আমি আর শুনবো না, আমার এক্ষুনি চাই। আরেকজন বলল, শান্ত হও। প্রণয় পুরোপুরি জালে ফেসে আছে, মানে এই নয় যে সে কিছুই করতে পারবে না। আহত বাক্যে না খোঁচানোই ভালো, না হলে বেগরে মারা পড়তে হবে। সে কতটা ভয়ঙ্কর সেটা তো তোমার অজানা নয়। আর তার প্রাণ ভ্রমরে হাত দিলে সবাইকে বেঘরে মারা পড়তে হবে। আরও 2-1 বছর অপেক্ষা করো, সব হবে। শুদ্ধর রাগে সারা শরীর জ্বলছে। রাগে কাঁপতে কাঁপতে সে বলল, আমার ভাগ যদি আমি না পাই তাহলে তোদেরকেও আমি মেরে ফেলবো। পেছন থেকে 2জন চাকরকে উদ্দেশ্য করে বলল, তোরা আরও ভালোভাবে নজর রাখবি, সাবধান। প্রণয় শিকদারের 2টা চোখ আর 2টা কান এক্সট্রা ধরা পড়ে যদি আমার নাম বলিস, তাহলে তোদের বংশের বাতি জ্বালানোর জন্য কাউকে রাখবো না, মাইন্ড ইট। এই বলে বাঁকা হাসলো শুদ্ধ। মনে মনে বলল, প্রণয় তোকে আমি এত সহজে মরতে দেব না। তোকে আমি ধুকে মরবি, তুই ধুকে মরবি, বেঁচে থাকবি মরবার মতো। সব থেকেও তোর কিছুই থাকবে না। তোর জীবন থেকে সমস্ত সুখ আমি কেড়ে নিয়েছি, খুব তাড়াতাড়ি বেঁচে থাকা শেষ সম্বলও কেড়ে নেব, আর তুই কিছুই করতে পারবি না। বিকেল 4টা। গরমে সবার অবস্থা খারাপ। গ্রামবাসীদের খাওয়া দাওয়া শেষ। আসরের আজানের মধুর ধ্বনি ভেসে আসছে। কিছুক্ষণের মধ্যেই বর আসবে। সব মেয়ে ও মহিলারা পিতার ঘরে ভিড় করেছে। মেকআপ আর্টিস্টরা পিতাকে সাজাচ্ছেন। বরের ইচ্ছে অনুযায়ী মেরুন রঙের বেনারসিতে মেয়েটিকে ভীষণ মোহনীয় লাগছে। পরি টিটকারি মেরে বলল, মেজো আপু আজকে তো দুলাভাই শেষ, তোমাকে দেখেই ফিদা হয়ে যাবে। চিত্রা দুষ্টু হেসে বলল, আপু তোমার রূপের আগুনে দুলাভাই নিশ্চিত কালো হয়ে যাবে। পূর্ণতা বলল, আপু একটা কথা, তুমি কিন্তু কাজটা মোটেও ঠিক করনি। পূর্ণতার মুখের কথা কেড়ে নিয়ে সায়রা বলল, সে আর বলতে, বনু আমার কত শখ ছিল আমরা দুজনে এক বাড়িতে বউ হয়ে যাব, কিন্তু ও কী করলো বলে সে নাক কুঁচকালো। শ্রেতা বলল, আহা তোমরা আর অভিযোগ করো না তো, দেখো কি সুন্দর লাগছে তোমাকে আপু। প্রিয়তা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। প্রিয়তা বলল, তুমি খুব খুশি তাই না আপু, নিজের ভালোবাসার মানুষটাকে পেয়ে?
প্রীতা ভাবল সত্যি তো, সে তো শুধু খুশি নয় বরং অনেক সুখী। এরকম সুখ সবার কপালে থাকে না। প্রীতা বলল, হ্যাঁ আমি খুব খুশি। প্রিয়তা খুশি হলো। সে নিজের ভঙ্গুর অন্যদের পূর্ণতা দেখলে তার মন ভালো লাগায় ছেয়ে যায়। প্রিয়তা আপুর ঘর থেকে বেরিয়ে বড় ছাদে গেল। আকাশে আজ চাঁদ নেই, নিকষ কালো অন্ধকার, হয়তো অমাবস্যা। ছাদের লাগানো লাইটের নিয়ন আলো ছাড়া অন্য কোনো আলো নেই। প্রিয়তা সে নিকষ কালো অন্ধকারের দিকে চোখ রেখে 1 বছর আগের অতীতে ডুব দিল। 14 বছর কিশোরী কন্যা, বড়ই দুরন্ত। বয়সন্ধিকালে নারী পুরুষের দেহ মনের পরিবর্তন বিশেষভাবে লক্ষণীয়। ছেলেমেয়েরা জীবনকে অন্য দৃষ্টিভঙ্গিতে দেখতে শুরু করে, প্রেম ভালোবাসা সহ নতুন কিছু অনুভূতির সাথে পরিচিত হয়। আবেগের বয়স তাদের এখন। প্রিয়তাও তার ব্যতিক্রম ছিল না। বুঝতে শেখার পর থেকে মাত্র একজন পুরুষের প্রতি সে কি ভীষণ আসক্ত। যখন সে ভালোবাসা শব্দটার অর্থও বুঝতো না, তখন থেকে এই পুরুষটি তার মন মস্তিষ্কের প্রতি নিউরনে বাস করত। ভালোবাসার অনুভূতির সাগরে জোয়ারে প্রথম কবে এসেছিল সেটা জানা নেই প্রিয়তার। প্রিয়তা শুধু জানে এই স্বল্পভাষী মানুষটার প্রতি সে ভীষণ দুর্বল। প্রিয়তা জন্মের পর থেকেই দেখে আসছে এই মানুষটার কথা বলার ধরন থেকে শুরু করে প্রত্যেকটা কাজেই সুনিপুণ ওই বাদামি চোখের বর্ণের চোখজোড়া থাকে সব বেশি আকর্ষণ করত। তার ভালোবাসা অন্যদের মতো ছিল না। সে রাগী কিন্তু প্রিয়তার প্রতি ভীষণ দায়িত্ববান। ছোট থেকে এই মানুষটাকেই প্রিয়তাকে সবচেয়ে বেশি আদর যত্নে মানুষ করেছে। জন্মের পর থেকে বড় হওয়া পর্যন্ত তাকে যদি কেউ জিজ্ঞাসা করতো সে কাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাহলে সে যে কোনো বয়সে চোখ বন্ধ করে বলে দিত, প্রণয় ভাইয়া। শীতের বাড়িতে ছেলে মেয়েদের সংখ্যা নেহায়তি কম নয়। এতজনের মধ্যে কর্তাগিনেরা কাউকে আলাদা নজরে দেখতেন না, তাদের কাছে সবাই সমান। মূলত শিকদাররা টাকা পয়সা আবিদার্য মান মর্যাদার কোনো কমতি ছিল না। তাই এটা নিঃসন্দেহে বলা যায় শিকদার বাড়ির প্রত্যেক ছেলে মেয়েই সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে। কখনো কিছু চেয়েছে আর পায়নি এমন দিন আসেনি। তারা নিজেদের মতোই বড় হয়েছে। তাই আলাদা করে কাউকে নজর দেওয়ার প্রয়োজন হতো না। প্রিয়তা ভীষণ অভিমানী প্রকৃতির মেয়ে। তার ছোট থেকেই টাকা পয়সা আবিদার্য দামি জিনিসপত্র এসবের প্রতি বিন্দুমাত্র আগ্রহ ছিল না। সে খুব সাধারণ জিনিসে খুশি হয়ে যেত। তার কাছে এসবের থেকে ভালোবাসার আদর জন্য আহ্লাদের দাম অনেক বেশি ছিল। তা প্রণয় ব্যতীত অন্য কেউ বুঝতো না। প্রণয় একমাত্র ব্যক্তি যে প্রিয়তার চোখ দেখিয়ে বুঝতে পারতো সে কী চায়। দৃষ্টি পরিণীতে তার 2 সেকেন্ড লাগতো মাত্র। এত ভাই বোনের মাঝে প্রিয়তা ভালোবাসা উষ্ণতা ওই মানুষটার বক্ষায় খুঁজে পেত। সে আদর শাসন ভালোবাসার যত্ন কোনো কিছুর অভাব বোধ করেনি। প্রিয়তাকে মানুষটা বকলে ওর ভীষণ কষ্ট হতো, অভিমানে বুক ভার হয়ে যেত। কিন্তু কিছুক্ষণ পর আবার যখন প্রণয় বুকে টেনে নিত, মাথায় হাত বুলিয়ে আদরের স্বরে 2-1টা বাক্য বলতো, সে বরফ গলা পানির মতো ঠান্ডা হয়ে যেত। প্রণয়ের অতি আদরে গড়ে তোলা এক ছোট্ট পুতুল ছিল সে। এভাবেই সে বড় হতে লাগলো। প্রিয়তা যখন 10 পেরিয়ে 11তে পা দিল, তখন থেকেই তার অনুভূতিগুলো পাল্টাতে লাগলো। সে বুঝতে পারতো না ওর এমন লাগে কেন। এই অনুভূতির কোনো নাম সে দিতে পারতো না। প্রণয়ের আদর যত্নে আর ভালোবাসা আরও কয়েক বছর পার হয়ে গেল। তারপর সে ফাইনালি নিজের প্রশ্ন উত্তর খুঁজে পেল। আবেগের বয়সে সে ভালোবেসে ফেলেছে কি সাংঘাতিক। নিজের থেকে 13 বছরের বড় চাচাতো ভাইয়ের প্রেমে খুব বাজেভাবে ফেসে গেছে সে। যদিও তার ভালোবাসাটা একতরফা ছিল, প্রণয় তাকে ভালোবাসে কিনা এই বিষয়ে সে কিছুই জানে না। তার মনে হয় তার মতো এমন দুধের শিশুকে প্রণয় কোনোদিনও ভালোবাসবে না। কিন্তু সে তো সত্যি ভীষণ ভালোবাসে। তাই চেষ্টা করবে প্রণয়কে নিজের করে রাখার। তার দৃঢ় বিশ্বাস ছিল সে যথেষ্ট সুন্দরী। প্রণয় যদি তাকে এখন ভালো নাও বাসে, একসময় ঠিক তার জন্য প্রণয়ের মনে জায়গা করে নেবে। তখন থেকে প্রিয়তা অনেক সেজেগুজে থাকতো সবসময় প্রণয়কে পটানোর জন্য। কিন্তু কয়েক মাস পর হঠাৎ করে আসা ঝড়ে প্রিয়তার জীবনটাই পাল্টে গেল। জীবনের হিসাব ওলটপালট হয়ে গেল। ছোট্ট কিশোরী মন ভেঙে গেল। আবেগের বয়স পাওয়া ধাক্কাটা ভীষণ ভারী ছিল প্রিয়তার জন্য। কিছুদিনের মধ্যেই প্রিয়তার জীবন থেকে আদর ভালোবাসা শাসন বারণ যত্ন সব হারিয়ে গেল। ভালোবাসা গড়া পুতুলটাকে অবহেলার খাদে ছুঁড়ে মারা হলো। কখনো কষ্ট না পাওয়া প্রিয়তা হাবুডুবু খেতে লাগলো। তার কষ্টের কারণ এটা নয় যে প্রণয় তাকে আগের মতন যত্ন করে না, ভালোবাসে না, বরং তার যন্ত্রণা তো এখানে হতো যখন সে প্রণয়কে অন্যের সাথে দেখত। কি ভীষণ যন্ত্রণায় মেয়েটা রাতের পর রাত ছটফট করেছে। কিশোরীদের মনের আবেগ বেশি থাকে। আর প্রথম ভালোবাসা হারিয়ে যে যন্ত্রণা সে সহ্য করতে পারতো না। কোনো দিনও প্রণয় তাকে এক চুল পরিমাণ কষ্ট পেতে দিত না। কিন্তু দিন শেষে সেই প্রিয়তাকে কষ্টের সব থেকে বড় সাগরে ছুঁড়ে মেরেছে সে। কতবার যে কত আপত্তিকর মুহূর্তে সাক্ষী হয়েছে প্রিয়তা, তার কোনো হিসাব নেই। প্রথম সেসব মেনে নিতে পারতো না, কিন্তু সময়ের সাথে সাথে যন্ত্রণাগুলো বুকের ভেতরে গোপন রাখতে সে শিখে গেছে। তার এই গোপন যন্ত্রণার কথা সে কাউকে কখনো জানাতে চায় না। হুট করে প্রণয় পাল্টে যায়। সে আর প্রিয়তাকে হাসায় না, তার কথা মন দিয়ে শোনে না, চোখের দিকে তাকে মনে ইচ্ছেগুলো পূরণ করে না। প্রণয়ের চোখের দিকে তাকালে প্রিয়তা নিজেকে সামলাতে পারতো না। তাই এরপর থেকে প্রিয়তা কখনো তার চোখের দিকে তাকাতে চায় না। প্রিয়তা
যে প্রণয়কে ভোলার চেষ্টা করেনি এমনটা না, প্রথম ভীষণ চেষ্টা করতো ভুলে যাওয়ার, কিন্তু এটা করলে তার আরও বেশি কষ্ট হতো। শেষমেশ সে উপলব্ধি করলো সে প্রণয়কে কখনোই ভুলে যেতে পারবে না। কিছু মানুষ আছে যাদের সারাদিন অন্তত একবার চোখের সামনে না দেখলে প্রাণটা ছটফট করে। সে বুঝলো প্রণয় ওর প্রতিটা রক্তের কোনায় কোনায় বহমান। সে তাকে কোনোদিন ভুলতে পারবে না, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত ভুলতে পারবে না। তবে তার মানে এই নয় যে সে তাদের মাঝে আছে, সে তাদের মাঝে কোথাও নেই। নিজের মনের ভালোবাসা কিংবা যন্ত্রণা পুরোটাই তার নিজের একার। প্রিয়তম নিজের মনকে বুঝিয়ে নিয়েছে, ভালোবাসার মানুষ অন্যের হয়ে গেছে, এটা তার সমস্যা, আমার নয়। আমি না হয় আজীবন দূর থেকেই ভালোবাসবো, আমার প্রত্যাশার কিছুই নেই। এসব ভাবতে ভাবতেই প্রিয়তার ভেতর চেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, গাল বেয়ে নেমে গেল কয়েক ফোঁটা নোনা পানির স্রোত। পেছন থেকে কেউ একজন ডেকে উঠলো, হে বিউটিফুল লেডি। প্রিয়তা গাল মুছে পেছন ফিরে চাইলো, শুদ্ধ দাঁড়িয়ে আছে। শুদ্ধ বলল, এমন অন্ধকারেও তোমার রূপ ঝলক দিচ্ছে, এত সুন্দরী কেন তুমি? কেন বলো তো? এই রাতের আধারও তোমার রূপের কাছে হার মানতে বাধ্য হচ্ছে। তোমার মতো অনিন্দ্য সুন্দরী আমি আমার জীবনে আর একটাও দেখিনি। বলতে বলতে প্রিয়তার সামনে এসে দাঁড়ালো। প্রিয়তার অস্বস্তি হলো এমন কথায়। সে বলল, ভাইয়া আপনি এখানে? শুদ্ধ বলল, হ্যাঁ, আর এত আলো ভালো লাগে না, আমি অন্ধকারের মানুষ, তাই অন্ধকার খুঁজতে আসলাম। কিন্তু এখানেও তো আলো, যেমন তেমন আলো না, চোখ জ্বালিয়ে দেওয়ার মতো। সেই আলোয় বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। প্রিয়তার অস্বস্তি বলো। সে বলল, আপুর বিয়ে হয়তো শুরু হয়ে গেছে, তাই নিচে যাচ্ছি, ভাই আপনিও আসুন। শুদ্ধ বলল, হ্যাঁ যাও। প্রিয়তা চলে গেল। শুদ্ধ বাঁকা হেসে বলল, তোমাকে দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায় সুন্দরী, কী আছে তোমার মাঝে? পরিণীতা সকাল থেকে আবিদকে খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। পরিণীতা মনে মনে ভাবলো, কোথায় গেল মানুষটা? এদিক ওদিক খুঁজতে খুঁজতে হঠাৎ করে সাদাব চলে এলো। জিজ্ঞাসা করলো, কী ব্যাপার ফুলপরি, কিছু খুঁজছো? পরিণীতা এসে বলল, না ভাইয়া। সাদাব আবার বলল, আমি আসার সময় সবার জন্য গিফট এনেছিলাম, তোমার জন্য এনেছি, কিন্তু দেওয়ার সুযোগ কি হলো না। পরিণীতা এসে বলল, এসবের কী প্রয়োজন ছিল ভাইয়া? সাদাব চোখ ছোটো ছোটো করলো, ফর্মালিটিস করছো? পরিণীতা আবার এসে বলল, না না ভাইয়া, আচ্ছা দাও। সাদাব স্মিথ এসে পকেট থেকে একটা পেন্ডেন্ট সহ চেন বের করলো। পরিণীতা অবাক হয়ে বলল, এটা কি? সাদাব বলল, গিফট। পরিণীতা বলল, সরি ভাই, এটা আমি নিতে পারবো না। সাদাব জিজ্ঞেস করলো, কেন? পরি বলল, এত দামি গিফট। সাদা পরীকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই বলল, শোনো পরি, তোমার কাছে এটা খুবই তুচ্ছ আর সামান্য, তুমি যদি নিতে না চাও তাহলে ফেলে দিও, বলে চেনটা পরিণীতার হাতে দিয়ে চলে গেল। পরিণীতা বুঝলো লোকটা রাগ করেছে। সে এখন ফ্যাসাদে পড়লো, কী করবে? সব কিছু একপাশে রেখে আবিদকে কল করতে লাগলো। এবার পরিণীতা বিরক্ত হয়ে শিকদার বাড়ির বাইরে গিয়ে আবার কল করলো। এবার আবিদ রিসিভ করলো। সে যে মিষ্টভাষী পরিণীতা কারোর সাথে জোর গলায় কথা পর্যন্ত বলে না, সেই পরিণীতা ঝাড়ি দিয়ে বলল, কোথায় আপনি? এখনই আমার সাথে পুকুর পাড়ে দেখা করবেন, আমি অপেক্ষায় আছি, বলে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল। সে রীতিমতো প্রচণ্ড ক্ষেপে রেগে গেছে। কি পেয়েছে এই লোক তাকে? আজকে আসলে সত্যি এই পুকুরেই ফেলে দেবে। প্রথম পা টিপে টিপে বোনের ঘরে ঢুকলো, কারণ সে মাত্রই তার বোনকে বিয়ের আসরে দেখে এসেছে। কিছুক্ষণ আগে পৃথার বর সাদিক এসে গেছে। সব মেয়ে মিলে প্রণয়কুঞ্জের গেটে দাঁড়িয়ে পাত্রপক্ষের সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছে। মূলত ইনায়া, চৈত্র, সায়রা, পূর্ণতা, কোহরা ঝগড়া করছে। প্রিয়তা, পরিণীতা আর প্রেরণা তাদের সব কথায় হ্যাঁ হ্যাঁ করে সায় দিচ্ছে, কারণ শিকদার বাড়ির সকল মেয়ে মিষ্টভাষী, তারা ঝগড়া ক্যাচাল করতে পারে না। ইনায়া বলে, বেই সাহেব 1 লক্ষ টাকা কম হলে ঢুকতে দেবো না। সাদিকের চাচাতো ভাই শিহাব বললো, এত সুন্দর বেআইন সাহেবের জন্য শুধু 1 লাখ টাকা কেন? গোটা জীবনটাই মঞ্জুর। সবাই হেসে বলল, বেআইন সাহেব শুধু 1 লাখ টাকা নিয়ে চলে যাবেন? এর একটু মিষ্টি মুখ করান। এভাবে হাসি তামাশা করতে গিয়ে পুরো জুসের গ্লাসটা ইনায়ার ড্রেসের উপর পড়ে গেল। প্রথম বোনের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। ইনায়ার আগে ফুসতে ফুসতে নিজের পছন্দের ড্রেসটা চেঞ্জ করে অন্য একটা ড্রেস পরে নিল। ঠোঁটে ম্যাচিং লিপস্টিক দিতেই পিছন থেকে দরজা বন্ধ করে শব্দে লাফিয়ে উঠল। পেছন ফিরে প্রথমকে দেখে তার কলিজাটায় পানি আসলো। ইনায়া বলল, উফ পেয়ারে লাল, আর একটু হার্ট অ্যাটাক করে মরে যেতাম। প্রথম ডেবিল হাসি দিয়ে এগিয়ে আসতে আসতে বলল, রসগোল্লা, এখন তুমি এমনিতেও হার্ট অ্যাটাক করবে। ইনায়া কিছু একটা ভেবে ছটফটে উঠে পালানোর চেষ্টা করলো, কিন্তু দৌড় দেওয়ার আগে প্রথম তাকে টেনে ধরে বুকের সাথে মিশিয়ে নিল। বলল, কোথায় পালাচ্ছ রসগোল্লা? জানো না আমার রসগোল্লা ফেভারিট? একটু তো টেস্ট করতেই হবে, খাওয়ার জন্য মনটা আকুলি বিকুলি করছে। লজ্জা ইনায়া গাল রক্তবর্ণ ধারণ করলো। লজ্জা মিশ্রিত স্বরে বলল, আপনার মিষ্টি পছন্দ না। প্রথম বলল, সো হোয়াট, গোলুমুলু রসগোল্লা আমার খুব পছন্দ, ট্রাস্ট মি, এমন রসগোল্লা খেয়ে যদি ডায়াবেটিক হয়ে উপরে চলে যায় তবুও দুঃখ নেই। ইনায়া কিছু বলবে তার আগেই প্রথম ওর অধর মিলিয়ে দিল। ইনায়া চোখ গোল গোল হয়ে গেল, সারা শরীর শিরশির করে উঠল। এমনিতেই এই মানুষটা স্পর্শ করলে হৃদযন্ত্রটা অসহ্যভাবে কাঁপে। 5 মিনিট পর ইনায়া ছটফট করে উঠল। প্রথম বিরক্ত হলো, কয়েক সেকেন্ডের জন্য ঠোঁট সরালো। ইনায়া জোরে জোরে নিঃশ্বাস নিয়ে স্বাভাবিক হওয়ার আগেই লাল হয়ে যাওয়া ঠোঁট দেখে প্রথমের আবার নেশা ধরে গেল। আবারও ওর অধর নিজের আওতায় নিয়ে নিল। পরিণীতা 20 মিনিট অপেক্ষা করার পর অনুভব করলো কেউ পাশে বসেছে।
মিষ্টভাষী পরিণীতা কিছু কড়া কথা শোনার জন্য তৈরি ছিল, কিন্তু আবিদের লাল মুখটা দেখে ভিতরটা মুচড়ে উঠল। চশমা আড়ালে চোখ দুটি লাল, ছোট শুকিয়ে গেছে মাথার চুল এলোমেলো, সম্বর্ণের মুখে বিষণ্ণতার ছাপ, গায়ে একটি নর্মাল টি শার্ট আর ট্রাউজার। চোখ দুটো কেমন জলজল করছে। পরিণীতা কপালে হাত দিয়ে চমকে উঠল। জিজ্ঞেস করলো, এত জ্বর, আপনি কেমন করে এসেছেন মাস্টারমশাই? আবিদ উত্তর না দিয়ে কিছুক্ষণ সামনে বসে রমণীর সুশ্রী মুখের দিকে তাকিয়ে রইল। হঠাৎ করে পরিণীতার বুকে মাথা রেখে কোমর জড়িয়ে ধরল। পরিণীতা শিউরে উঠল, কারণ শরীরটাই এত গরম যে সেই উষ্ণতে পরিণীতার গা জ্বলে যাচ্ছিল। তার চেয়েও বেশি জ্বলছিল মন। নিজের প্রাণের পুরুষের এই অবস্থা দেখে পরিণীতার চোখে পানি টলমল করে উঠল। আবিদ মুখে মাথা রেখে চোখ বন্ধ করলো। আসলেই তার ভীষণ কষ্ট হচ্ছিল। এখন একটু স্বস্তি বোধ করলো। আসার সময় মনে হচ্ছিল এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাবে। ভাঙা ভাঙা গলায় বলল, অ্যাঞ্জেল? পরিণীতা কাঁপা গলায় বলল, হুম। পরিণীতার গলায় মুখ গুজে আবিদ বলল, এটার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট পেয়েছি জানো? তখন পেয়েছিলাম যখন দেখলাম অন্য পুরুষ তোমাকে চোখে দেখছিল, প্রিয় নামে ডাকছিল, তোমার চুলে সযত্নে ফুল গেঁথে দিচ্ছিল। এর চেয়েও বেশি কষ্ট পেয়েছি তখন যখন দেখলাম তুমি কিছু বলছো না, উল্টো খুশি হচ্ছ। আবিদের অতিরিক্ত ভারী নিঃশ্বাস পরিণীতার গলায় আছড়ে পড়ছিল। আবিদ আবারও বলল, তোমাকে যদি আমি অন্য কারোর সাথে দেখি, তাহলে সত্যি বলছি প্রিয়তমা, আমি বাঁচতে পারবো না। আমার সহ্যই হবে না। তোমাকে অন্যের সাথে দেখার চেয়ে নিজেকে শেষ করে দেওয়াই ভালো। সে আরও জোরে জড়িয়ে ধরে জ্বরের ঘরে বিড়বিড় করে বলতে লাগলো, তুমি শুধু আমার, তোমাকে শুধু আমি ছোঁবো, আমি আদর করবো, ভালোবাসবো, অন্য কেউ নয়। না হলে হয় তোমাকে শেষ করব, না হয় আমি মরবো, মনে রেখো। এই বলেই চুপ হয়ে গেল। পরিণীতা বুঝলো আবিদ ঘুমিয়ে পড়েছে। আবিদের মাথাটা নিজের বুকে আরেকটু শক্ত করে চেপে ধরলো। মাথার চুলে চুমু দিয়ে বলল, এত ভালোবাসো আমাকে? কই, কখনো তো বলো না। হুঁশে থাকলে শুধু বকার ধমক দাও। পরিণীতার বুকটা ব্যথায় ভারী হয়ে আসলো, কারণ আবিদের জ্বরটা বাড়ছে। সে এখন কী করবে? এই অবস্থায় যদি কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। পরিণীতা একে একে ইনায়, পূর্ণতা, প্রিয়তাকে ফোন করে চুপি চুপি পুকুর পাড়ে আসতে বলল। কাকপক্ষী পর্যন্ত যেন টের না পায়। তারা 3 জন পুকুর ঘাটে এসে উক্ত দৃশ্য দেখে অবাক হলো। পূর্ণতা প্রিয়তা মুখ চর্চাই করলো, তারপর একসাথে ওর মাস্টারমশাই তোর সাথে কেন? পরিণীতা উত্তেজিত হয়ে বলেও, পরে সব বলবো, আগে ওনাকে বাড়ি নিয়ে যেতে হবে, উনি ঘুমিয়ে পড়েছেন। ওরা বললো, আমরা কীভাবে নিয়ে যাব? প্রিয়তা বলল, পুরুষ মানুষের সাহায্য নিতে হবে। ইনায় বলল, শিকদারদের ভুলেও জানানো যাবে না, না হলে অনেক প্রশ্নের মুখোমুখি পড়তে হবে। পরিণীতা বলল, শিহাব ভাইয়ের শামীম ভাইকে চুপি চুপি ডেকে নিয়ে আয়। ইনায় গেল ডাকতে। পূর্ণতা ছুটে এসে বলল, কি হয়েছে ওনার? পরিণীতা বলল, অনেক জ্বর। পূর্ণতা কপালে হাত দিতে নিতেই পরিণীতা চেঁচে উঠল, ছুপি না ওনাকে। পূর্ণতা চোখ ছোটো ছোটো করলো। এর মধ্যে শিহাব আর শামীম এলো। এসব দেখে তারা অবাক হয়ে গেল। প্রিয়তা মিষ্টি করে গুছিয়ে বলল, ভাইয়া ওনাকে একটু বাড়ি পৌঁছে দিতে পারবেন? শিহাব গোলে পানি পানি হয়ে বলে, হ্যাঁ নিশ্চয়ই। এটা বলে তারা দুজন আবিদকে ধরে নিয়ে গেল। একজন কাজের লোককে বলে দিল আবিদের বাড়ি চিনিয়ে দিতে। ভীষণ অস্থির হয়ে আছে পরিণীতা। এই পুরো ব্যাপারটাই দূর থেকে দেখলো শুদ্ধ। বাঁকা হেসে মনে মনে বলল, এই পুরো খানদানটাই মিথ্যেবাদী আর চিটিংবাজ। বড় বড় করে লেখা এই বংশে প্রেম করা বারং, অথচ সবাই প্রেম করে। ভালোই হলো, খেলতে অনেক মজা হবে। এটা বলে আবার বাঁকা হেসে চলে গেল। বাড়ির ছেলেরা বরযাত্রী আপ্যায়নে ব্যস্ত। বরযাত্রীরা খেতে বসেছে, সবাই পরিবেশন করছে। খাওয়া দাওয়ার পর শেষ হতেই কাজী সাহেব বিয়ে পড়ানোর জন্য তাড়া দিলেন। সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে। বর আর বউ, এর মাঝে পাতলা একটি সাদা কাপড়, সেখানে একটি কাঁসার পানির পাত্রে রাখা, যেখানে বর আর বউয়ের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। চিত্রা দুষ্টু সে সাদিককে জিজ্ঞেস করলে, কী দেখতে পাচ্ছেন দুলা ভাই? সাদিক তৃপ্তি হাসি দিয়ে বলল, আমার পরবর্তী 60 বছর। সবাই হেসে উঠল। সায়রা পৃথাকে জিজ্ঞেস করলো, তুই কি দেখতে পাচ্ছিস? পৃথা বলল, আমার জান্নাত। সবাই আলহামদুলিল্লাহ বলল। কাজী সাহেব প্রথমে পৃথাকে কবুল বলতে বললেন। পৃথা ফুপিয়ে কেঁদে উঠল। খালিদ শিকদারের হাতটা জড়িয়ে ধরলো। খালিদ শিকদারের মেয়ের মাথায় হাত রেখে বলল, তুই সারা জীবন আমার মেয়ে হয়েই থাকবি। পৃথা 3 বার কবুল বলে দিল। সবাই আবার আলহামদুলিল্লাহ। এরপর সাদিককে কবুল বলতে বলে সে নির্দ্বিধায় কবুল বলে দিল। শিকদার বাড়ি কর্তার গিন্নির মনটা ভীষণ খারাপ। যে সন্তানকে ছোট থেকে কোলে পিঠে করে বড় করা হয়, সেই সন্তান যখন এক বাক্যের বিনিময়ে পর হয়ে যায়, তখন বাবা মায়ের প্রাণে কি আর সয়? বিয়ে শেষ, কাল সকালে বিদায় হবে, এক রাত এখানেই থাকতে হবে, এটাই শিকদার বাড়ির নিয়ম। পৃথার সব কাজিনরা বাসরঘর সাজানো ব্যস্ত হয়ে পড়ল। প্রণয় আজকে অনেক ক্লান্ত। তার মন আর শরীর এত চাপ নিতে পারছে না। উপায় থাকলে সে কবেই দূরে অজানায় হারিয়ে যেত, যেখানে থাকবে না কোনো যন্ত্রণা, বা এমন কোনো ইরেজার যদি থাকতো যা দিয়ে মনের ভিতরে সব কিছু মুছে ফেলা যেত। প্রহেলিকা আশেপাশে কোথাও নেই। প্রণয় ওয়ার্ডরোব থেকে একটি সাদা পোলো শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। গায়ের কালো শার্টের বোতামে হাত দিতেই ফোন বেজে উঠল। তাই সে বাহিরে এসে ফোন ধরল। ওপাশে কথা শুনে তার মুখে রক্ত উড়ে গেল।
মনে হলো কলিজাটা ধরে কেউ ছিঁড়ে নিয়ে গেছে। প্রণয়ের হাত পা অসাড় হয়ে আসছে, ভেতরটা অজানা ভয়ে আতঙ্কে জমে যাচ্ছে। প্রণয় উন্মাদের মতো বাড়ি থেকে বেরিয়ে গেল। তার আজ আশেপাশে সব কিছুই যেন অদৃশ্য। ছেলেটা মুহূর্তেই পাগলের মতো বেরিয়ে গেল। সবাই প্রণয়কে এভাবে বেরিয়ে যেতে দেখে অবাক হলো। কোনো বিশেষ কাজে বেরিয়েছে ভেবে তেমন আমলে নিল না কেউই। শুধু শুধু ভ্রুকুচকে তাকিয়েছিল প্রণয়ের যাওয়ার পানে। প্রণয় পাগলের মতো গাড়ি নিয়ে 40 মিনিটের পর 10 মিনিটেই পাড়ি দিল। দরদর করে ঘামের স্রোত বয়ে যাচ্ছে, বুকের বাপাসটা ছড়িয়ে পড়েছে অসহ্য যন্ত্রণা। হাই স্পিডে রায়পুরের শেষ সীমায় এসে পৌঁছালো, যেখান থেকে জঙ্গল শুরু। প্রণয় দ্রুত গিয়ে দেখলো দুজন লোক প্রায় আধমরা অবস্থায় পড়ে আছে। প্রণয় একটি কলার ঝাঁকিয়ে তুলে, আমার রক্তজবা কোথায়? লোকগুলো কিছু বলার অবস্থায় নেই। প্রণয় বন্দুক বের করে একটার পায়ে শ্যুট করলো, বাঘের মতো গর্জন দিয়ে বিশ্রীকালি দিয়ে বলল, বল, না হলে এখানেই মেনে ফেলবো। লোকটা কাঁপতে কাঁপতে সামনের জঙ্গলের দিকে ইশারা করলো। প্রণয় ওকে ফেলে ছুট লাগালো। প্রতিটি ধাপে মনে হচ্ছে তার আয়ু ফুরিয়ে আসছে, প্রাণটা এখনই বেরিয়ে যাবে। বুকটা অসহ্য যন্ত্রণায় ছেঁকে ধরলো। গভীর অরণ্যে কোথায় খুঁজবে সে তার রক্তজবাকে? প্রণয় উপরে তাকিয়ে চিৎকার দিয়ে বলে, হে আল্লাহ, তুমি তো আমার কাছ থেকে সবই কেড়ে নিয়েছো। আমার মানসিক শান্তি, বেঁচে থাকার উদ্দেশ্য, ভালোবাসা, সব কিছু কেড়ে নিয়েছো। কিন্তু আমার প্রাণ ভ্রমণের যদি কিছু হয়, আমি আবরার শিকদার প্রণয় সব কিছু জ্বালিয়ে দেব। কাউকে জীবিত রাখবো না। আমার মৃত্যুর আগের সবাই মরবে বলে জোরে আর্তনাদ করে উঠল। পুরুষরা নাকি কাঁদে না, বিশেষ করে আবরার শিকদার প্রণয় তো কাঁদতেই পারে না। তার জীবনে কত ঝড় বয়ে গেছে, কিন্তু নিকৃষ্ট নরপিশাচদের ষড়যন্ত্রের শিকার হয়ে সে আর তার ভালোবাসা, এদের জন্য তাকে হারাতে হয়েছে ভালোবাসা। সে কাউকেই ভয় পায় না। তার কাছে সবার ভালোবাসা একটাই অর্থ ছিল, একটা ছোট্ট পুতুল। তার জন্য সে গোটা পৃথিবীকে ওলটপালট করে দিতে পারত। ভীষণ ভালোবেসে, যে তাকে ভালোবেসে, যাকে বুকের পাঁজরে লুকিয়ে রাখত, যার গায়ে কোনোদিন একটা ফুলের টোকাও লাগতে দেনি, সেখানে তার প্রাণ পাখিটাই তারই জন্য দিনের পর দিন কী ভীষণ যন্ত্রণায় কাতরাতে দেখেছে। তার প্রাণ পাখিটাকে কষ্ট পেতে দেখে তার ভিতরটা জ্বলে যেত। কিন্তু তার হাত পা বিষলতার এমনভাবে পেঁচিয়ে ধরেছিল যে কিছুই করার ছিল না। তার রক্তজবাকে কষ্ট পেতে দেখে তার থেকে হাজার গুণ বেশি যন্ত্রণা নিজের বুকে অনুভূত হতো। ভীষণ ইচ্ছে করতো নিজের প্রাণটাকে বুকে আগলে নিয়ে আদর করতে, বলতে, আমি তো তোমারই আছি। কিন্তু সে সেটা করতে পারতো না। অসহায়ত্ব তাকে এমনভাবে ঝেঁকে ধরে রেখেছে যে যার প্রতি তার ভালোবাসা নেই, দিনের পর দিন তার সাথে ভালোবাসার অভিনয় করতে হচ্ছে। তার বুকের ভেতর, হৃদয় সবটা জুড়ে একজনের বাস হওয়া সত্ত্বেও গভীর রাতে অন্য নারীর আশ্রয় পড়া দীর্ঘ নিঃশ্বাস যখন তার বুকে পড়তো, বুকের ভেতর কাটার মতন ফুরে উঠত প্রতিক্ষণ। কিন্তু সেই বিষও সে প্রতিনিয়ত হজম করে নিচ্ছে, এটাই তার নিয়তি, সেও মেনে নিয়েছিল। নিকষকালে অন্ধকারে দূর দূরান্ত পর্যন্ত কিচ্ছু দেখা যাচ্ছে না। বন্যপ্রাণীর ডাকসহ বড় বড় গাছের ছায়ায় পরিবেশটা ভুচড়ে উঠছে। প্রণয়ের চোখের কার্নিশ বেয়ে অঝোরধারায় গড়িয়ে পড়ছে নোনা জল। শরীর ও মনের যন্ত্রণায় দেহ অবশ হয়ে আসছে। আরও কিছুটা এগিয়ে যেতে তার পায়ে কিছু একটা ফুটলো। হাতে নিয়ে দেখলো হোয়াইট ক্রিস্টাল বসানো একটি বড় ঝুমকা, যেটা সে আজকে প্রিয়তার কানে দেখেছিল। প্রিয়তা কখন কি পরে, কখন কি করে, তার প্রত্যেকটা বিষয় প্রণয়ের মুখস্থ, তাই এটা চিনতে ভুল হলো না। ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে তাকাতেই দেখলো মাটিতে কিছু টেনে নিয়ে যাওয়ার দাগ স্পষ্ট। প্রণয়ের চোখে মুখে হিংস্রতা ফুটে উঠল। ঘড়ি কাঁটা রাত 12টা বাজিয়ে দিল। প্রিয়তা গভীর জঙ্গলের মাঝখানে একটি পুরানো বাড়িতে চেয়ারে হাত পা বেঁধে মুখে টেপ লাগিয়ে রেখেছেন। নীল চুপচে পড়া চোখ দুটো দিয়ে পড়ছে নোনা জল। এটি পুরো গ্যাং তাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে। কয়েকটা ছেলে বিশ্রী মন্তব্য করছে। প্রথম ছেলেটা বলল, কী খাসা মাল দেখেছিস, নিজেকে কন্ট্রোল করা দেয়। দ্বিতীয় ছেলেটা বলল, এই মালটাকে এখনই খেয়ে দিতাম, কিন্তু ওকে এত তাড়াতাড়ি খাওয়া বারণ, একটু পেটাতে হবে। এসব নোংরা কথাবার্তা শুনে প্রিয়তার গা ঘিন ঘিন করে উঠল। সে যে এখান থেকে তার ইজ্জত নিয়ে ফিরে যেতে পারবে না, সেটা সে বুঝে গেছে। এরপর হয়তো তার মৃত্যু নিশ্চিত, কিন্তু সে মৃত্যুকে ভয় পায় না। সম্মান হারানোর ভয় সে কুঁকড়ে আছে। প্রিয়তা চোখ বন্ধ করে প্রণয়ের সুদর্শন মুখটা মনে করলো। তার বুকটা ভীষণ পোড়াচ্ছে। মন বলছে, তুই আর তাকে কোনোদিনও দেখতে পাবি না। প্রথম ছেলেটা বেল্ট খুলে প্রিয়তার পিঠ বরাবর একটা বাড়ি দিল। নীল চোখ বেয়ে গড়িয়ে পড়লো এক ফোঁটা তরল। তুলতুলে দেহটার মনে হলো ছিঁড়ে গিয়ে রক্ত বের হয়ে এলো। মুখ বন্ধ থাকায় মনে হলো সেই নীল চোখ দুটো চিৎকার করে উঠছে। দ্বিতীয় ছেলেটা বলল, এবার আমি। আরেকটা বাড়ি মারলো। তৃতীয়বার আঘাত করার আগে একটি গুলি এসে তার হাত ভেদ করে চলে গেল। ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো। সবাই একসাথে দরজার দিকে তাকালো। প্রণয়ের চোখ অসম্ভব লাল, মনে হচ্ছে রক্ত গড়িয়ে পড়বে এখনই। মুখায়বব কঠিন, সুদর্শন চেহারায় বিভৎস ভয়ঙ্কর লাগছে। বাদামি চোখের বর্ণের চোখ দুটোর দিকে দেখেই বুকের রক্ত জমে যাওয়া উপক্রম হলো। প্রিয়তা ক্লান্ত, নীলাভ চোখে দৃষ্টি দিয়ে সামনে তাকালো। তার বিশ্বাস হচ্ছে না এই মানুষটা তার সামনে আছে। মনে হচ্ছে এটা কোনো স্বপ্ন। ছেলেগুলো প্রণয়ের দিকে এগিয়ে এলো।
প্রণয় এখনই ওদের মেরে ফেলতে চায় না, এদের স্পেশাল ট্রিটমেন্ট সে নিজের হাতে দেবে, তাই একটা নাক বরাবর 5টা ঘুষি মারলো। নাক ভেঙে রক্ত গড়িয়ে পড়ছে। প্রণয় একের পর এক সব কটার হাতে পায়ে শ্যুট করে দিল। সামনে তাকাতে তার হৃদযন্ত্র বন্ধ হয়ে গেল। ভেতরে প্রাণ পাখিটা ছলাৎ করে উঠল। তার প্রাণভ্রমরা প্রায় নিস্তেজ, নিভু নিভু। অবিশ্বাসের চোখে সে তাকিয়ে রইল। সে দেখতে পেল ওই নীলাভ চোখে হাজার অভিযোগ আর অভিমান সঠিক সময়ে না আসার জন্য। প্রণয় 1 পা 2 পা করে প্রিয়তার সামনে গিয়ে বসল। প্রিয়তা নীলাভ ও চোখে চোখ রেখে ক্ষীণ স্বরে বলল, রক্ত জবা, এই জান পাখি আমার দিকে তাকাও, এই দেখো আমি চলে এসেছি, তোমার কোনো ভয় নেই, আমি এসে গেছি বলে কাপা হাতে মুখ থেকে টেপটা খুলে দিল। হাতের বাঁধন খুলতে খুলতে বলল, আমি সরি জান, আমি সরি, আমি আসতে অনেক দেরি করে ফেলেছি, তুমি আমাকে যেই শাস্তি দিবে মাথা পেতে নেব বলে প্রিয়তাকে নিজের প্রশস্ত বুকে জাপটে ধরলো। সারা মুখে চোখে উন্মাদের মতো অসংখ্য চুমু দিতে লাগলো। এত জোরে বুকের সাথে চেপে ধরেছে যেন এক্ষুনি বুকের মধ্যে ঢুকিয়ে ফেলবে। প্রিয়তা চেয়ে আছে অবাক চোখে। মানুষটাকে এখানে তার অবিশ্বাস্য মনে হচ্ছে না, আর না বিশ্বাস হচ্ছে মানুষটার বলা কথাগুলো। প্রিয়তা দুর্বল শরীরটা নিয়ে প্রণয়ের বুকে আরেকটু সেটে গেল। কিছু সময়ের মধ্যেই প্রিয়তা জ্ঞান হারালো। প্রণয়ের বুকটা একটু শান্ত হলো। মাথা ঘুরিয়ে হিংস্র দৃষ্টিতে ছেলেগুলোর দিকে তাকালো। তাতেই যেন ওদের প্রাণ পাখি ফুরুত হয়ে যাওয়ার উপক্রম। প্রণয় প্রিয়তার নিস্তেজ ছোট কোমল দেহটাকে কোলে তুলে নিল।